হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে একটি মক টেস্ট ক্লাস করব। আজকের মক টেস্ট ক্লাসে তোমাদের টোটাল 50টি প্রশ্ন থাকছে। একদম নতুন সিলেবাসের উপরে প্রশ্নগুলো থাকছে। তোমাদের নতুন সিলেবাসে যেই টপিক আছে সেই টপিকগুলো থেকে প্রথমে আমরা জিকে পার্টে আজকে করব 25টি প্রশ্ন, অঙ্কে থেকে আছে 15টি প্রশ্ন এবং রিজনিং থেকে আছে 10টি প্রশ্ন। টোটাল এই 50টি প্রশ্ন আছে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি এখান থেকে 43 আউট অফ 50। শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই ক্লাসটাকে দেখবে এবং অঙ্কগুলোকে রিজনিংগুলোকে চেষ্টা করবে খাতা কলমে সলিউশন করা। এতে তোমাদের স্পিড লেভেলটা বাড়বে। যদি খাতা কলমে একমাত্র সলিউশন করো তাহলেই কিন্তু স্পিড লেভেল বাড়বে। স্পিড লেভেল কিন্তু বাড়াতে হবে অবশ্যই। দেখো, ফার্স্ট কোশ্চেন, ভারতের সর্বাধিক বিস্তৃত মৃত্তিকা কোনটি? ভারতের সর্বাধিক বিস্তৃত মৃত্তিকা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এলুভিয়াল। এলুভিয়াল এলুভিয়াল বা পলিমাটি, এটারই নাম পলিমাটি। তো অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করবে। দেখো, ড্যাশ নদী ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দামোদর। দামোদর ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নিচের কোনটি মগধের রাজধানী ছিল? রাজগৃহ। রাজগৃহ মগধের রাজধানী ছিল, পরে পাটলিপুত্রও রাজধানী হয়। মানসবদারি প্রথা কে চালু করেন? আকবর মানসবদারি প্রথা চালু করেছিল 1571। 1571 আকবর মানসবদারি প্রথা চালু করেন। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিল 1793। 1793 উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। 9 ডিসেম্বর 1946 গণপরিষদের সভাপতি ছিলেন। তো 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো এই সময় সচিদানন্দ সিনহা ছিলেন। সচিদানন্দ সিনহা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ইনি কি ছিলেন? ইনি অস্থায়ী হিসেবে ছিলেন। অস্থায়ী হিসেবে 9 ডিসেম্বর অস্থায়ী হিসেবে। পরবর্তীতে স্থায়ী হিসেবে কে হয়? যেটি পরবর্তী মিটিং যেটা হয় 11 ডিসেম্বর, তখন হয় রাজেন্দ্র প্রসাদ। ইনি স্থায়ী হিসেবে, ইনি স্থায়ী হিসেবে মনে রাখবে। তো অ্যান্সার কি আমাদের? অপশন সি এখানে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি বর্ণিত আছে। মৌলিক কর্তব্যগুলি 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ ইনক্লুড হয় 10টি মৌলিক কর্তব্য। পরবর্তীতে আরেকটি ইনক্লুড হয় 2002 সালে। তো এগুলো আছে কত? ধারা 51 এতে। পার্ট কত? পার্ট চতুর্থ পার্টে আছে। চতুর্থ পার্ট কত? চতুর্থ পার্ট। মোট কটা? 11টি মোট। সোভিয়েত রাশিয়া থেকে এই মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। আরবিআই সদর দপ্তর কোথায়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মুম্বাইয়ে। গভর্নর সঞ্জয় মালহোত্রা বর্তমানে আরবিআই গভর্নর আছে। 1935-এ সূচনা হয়েছে। নিচের কোনটি এজি মার্ক এর যোগ্য পণ্য নয়? এজি মার্কের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে শাক সবজি মশলা এগুলো সবগুলো আছে। তো এখানে সোনা গয়না না, তো এখান থেকে সোনা গয়না নয়। তো এখান থেকে আমাদের সোনা গয়না উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন ডি, সোনার গয়না। নেক্সট, ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোথায় অবস্থিত? তো মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর উপরে আসামে অবস্থিত। আসাম, অ্যান্সার অপশন বি। 1951 এশিয়ান গেমস ভারত কয়টি মেডেল জিতেছিল? 1951 সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে ফার্স্ট। এবং ভারত জিতেছিল 51টি টোটাল মেডেল। 51টি মেডেলের মধ্যে গোল্ড ছিল 15টি, সিলভার ছিল 16টি, ব্রোঞ্জ ছিল 20টি। মনে রাখবে, এটা কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে। তো অ্যান্সার কি আমাদের? অপশন ডি। নেক্সট, নিচের কোনটি বিমস্টেকের সদস্য দেশ নয়? বিমস্টেক্স টোটাল 7টি মেম্বার কান্ট্রি নিয়ে গঠিত, যেগুলো ভারতের প্রতিবেশীগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। মালদ্বীপস এদের মধ্যে পড়ে না। মালদ্বীপস এখানকার মধ্যে পড়ে না। তো মালদ্বীপস এর সদস্য নয়। হেডকোয়ার্টার আছে কোথায়? ঢাকাতে, স্ট্যাবলিশ 1997-এ। নেক্সট, ইনপুট ডিভাইস হিসেবে ব্যাংকে ব্যবহৃত হয়। ইনপুট ডিভাইস হিসেবে ব্যাংকে কী ব্যবহৃত হয় এখানকার মধ্যে? এমআইসিআর। এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। রিডার। তো ক্যারেক্টার রেডার হয়ে যাবে এর ফুল ফর্ম, এমআইসিআর। নেক্সট,
সাইবার হ্যারাসমেন্ট কোন আইনে দণ্ডনীয়? সাইবার হ্যারাসমেন্ট এটি আইটি অ্যাক্টের মধ্যে চলে আসে। এটি আইটি অ্যাক্ট 2000, আইটি অ্যাক্টে আন্ডার এটি দণ্ডনীয়। নেক্সট, নিচের কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি, এর সঙ্গে সঙ্গে ভারতের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এদের সবাইকে অ্যাপয়েন্ট করে, উপরাষ্ট্রপতিকে নয়। উপরাষ্ট্রপতি ইলেক্টেড হয়ে থাকে এখান থেকে। তো অ্যান্সার আমাদের অপশন ডি। নেক্সট, 2025 সালে কততম আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো? আইসিসি ক্রিকেট ওমেন ওয়ার্ল্ড কাপ 13তম সংস্করণ ছিল এটি, 13তম। অ্যান্সার অপশন বি। বিকানির খাল থেকে কোন নদীর উৎপন্ন হয়? বিকানির খাল থেকে শতদ্রু নদী। শতদ্রু অ্যান্সার, অ্যান্সার অপশন বি। মানস সরোবর অবস্থিত ড্যাশ পর্বত শ্রেণীতে? কৈলাসে, কৈলাস পর্বত শ্রেণীতে। অ্যান্সার অপশন এ। পাস্কাল হলো একটি ড্যাশ। পাস্কাল এটি চাপের একক পাস্কাল না, এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটি ল্যাঙ্গুয়েজ একটি। তো অ্যান্সার আমাদের অপশন সি। নেক্সট, সুপ্রিম কোর্টে কবে যৌন হয়রানির জন্য বিশাখা গাইডলাইন দেয়? এই বিশাখা গাইডলাইন এটি সুপ্রিম কোর্ট দিয়েছিল 1997 সালে। 1997। অ্যান্সার অপশন সি। পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক ইনি পোলিও টিকা আবিষ্কার করেছেন। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? অ্যামেন্ডমেন্ট যে হয়ে থাকে, সংবিধানে বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে, এটি 368 দ্বারা, 368-এ বর্ণিত আছে। অ্যান্সার অপশন বি। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়। কয়টি রাজ্যের মাঝ বরাবর বরাবর কর্কটক্রান্তি রেখা গিয়েছে? কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে? টোটাল 8টি। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। একদম এই যে মিডল বরাবর, এখান থেকে মনে রাখবে এভাবে। এদিকে গুজরাট, তারপরে এখানে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পরে একদম পিছনের দিকে চলে যাবে আমাদের ত্রিপুরা, মিজোরাম। মনে রাখবে। পশ্চিমবাংলার কয়টা জেলা? জেলা হিসেবে 5টি জেলা: নদিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, মানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। নেক্সট, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? অমরকণ্টকের থেকে মধ্যপ্রদেশে কোন নদী উৎপন্ন হয়েছে? তাপ্তি। তাপ্তি নদী। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। জিকের 25টির মধ্যে কয়টা পেরেছো জানাবে। চলো অঙ্কগুলোকে দেখি আমরা। কোশ্চেন, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়র দ্বিগুণ, সংখ্যা 3টি নির্ণয় করতে হবে। তো প্রথমটা দ্বিতীয়র দ্বিগুণ, দ্বিতীয়টা তৃতীয়র যদি থাকে এরকম, তাহলে প্রথমে ধরবে 3 নম্বরটাকে, 3 নম্বরটাকে এক্স ধরো। সেকেন্ডটা তাহলে কী হবে? এবার দেখো সেকেন্ডটা কি, দ্বিতীয়টা তৃতীয়র দ্বিগুণ, তাহলে এই যে তৃতীয় এক্স, তাহলে এর দ্বিগুণ মানে 2x। তাহলে ফার্স্টটা এবার নাও, ফার্স্টটা কী হবে? ফার্স্টটা প্রথমটা বলেছে দ্বিতীয়র দ্বিগুণ, তাহলে এই যে এটা দ্বিতীয়, দ্বিতীয় 2x, এর দ্বিগুণ মানে কত? 4x। এই হয়ে গেল কি আমাদের 3টি সংখ্যা। এবার কি বলেছিল? 3টি সংখ্যার গড় 77। গড় আবার কিভাবে হয়? 3টি সংখ্যাকে যোগ, এই যে 2x প্লাস 4x, এগুলো কি সবগুলো যোগ, ডিভাইড বাই 3টি সংখ্যা 3 দিয়ে ভাগ হয়ে যাবে, ডিভাইড বাই 3 ইকুয়াল টু কত? 77। উপরে সবগুলোকে যোগ করলে কত? 7x। এটা ইজিক্যালস টু 77 ইন্টু 3। 7 দিয়ে এটা কাটলে এটা 11, এক্সের ভ্যালুটা আসলো কত? 33। তাহলে সংখ্যা 3টি কী হয়ে যাবে? প্রথম যে সংখ্যাটা সেটাই কি 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 12 1 13, 132। প্রথম সংখ্যাটা 132। দ্বিতীয় সংখ্যাটা কত? 66। তৃতীয় সংখ্যাটা কত আমাদের? 33। এ হয়ে গেল সংখ্যা 3টি। কোন আছে? অপশন বিতে আছে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল সেটি আমাদের টোটাল টাইমটা নির্ণয় করতে হবে। তো এ কাজটি করছে 10 দিনে, বি কাজটি করছে 12 দিনে,
সি কাজটি করছে 15 দিনে। এদের লসাগু কত? লসাগু 60। তাহলে এই 60টা হয়ে গেল কি? সে টোটাল ওয়ার্ক। এটা টোটাল মোট কাজ এই 60 ইউনিট। এবার এ 10 দিনে এই 60 ইউনিট কাজ করছে, তাহলে প্রতিদিন কত ইউনিট করে? 6 ইউনিট করে কাজ করছে। বি প্রতিদিন 5 ইউনিট করে, সি প্রতিদিন 4 ইউনিট করে, মানে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলাম 5, 15 দিয়ে ভাগ করলাম 4। এগুলো কি এদের তাদের প্রতিদিনের কাজ, প্রতিদিন এতখানি করে কাজ করে। এ 6 ইউনিট, বি 5 ইউনিট, সি 4 ইউনিট। কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক তো আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম এখানে। কিভাবে কাজটা চলছে? তারা একসঙ্গে তারা কাজ শুরু করেছে। এ বি সি সবাই একসঙ্গে, এখানে এ বি সি সবাই একসঙ্গে কাজটা শুরু করেছিল। কিন্তু কাজ শুরু হওয়ার দুদিন পরে, এইখানে দুদিন পরে এসে কি করলো? এ এখান থেকে চলে গেল। দুদিন পরে কে চলে যাচ্ছে? এখানে এ চলে যাচ্ছে। তার মানে এখানে দুদিন পর্যন্ত তো অন্তত সবাই একসঙ্গে কাজ করেছিল। দুদিন, তাহলে দুদিন যদি সবাই একসঙ্গে কাজ করে, তাহলে সেই দুদিন এ করেছে 6 ইউনিট, বি করেছে 5 ইউনিট এবং সি করেছে কত? 4 ইউনিট। মানে টোটাল কত? 15 ইউনিট প্রতিদিন করে কাজ হবে যদি সবাই মিলে একসঙ্গে কাজ করে। তাহলে দুদিনে কতখানি কাজ করেছে? 15 ইন্টু 2 30 ইউনিট কাজ করেছে দুদিনে। এই টোটাল 60 ইউনিটের মধ্যে 30 ইউনিট কাজ এই দুদিনেই কমপ্লিট হয়ে গেছে। এরপরে এ তো চলে গেছে, তাহলে এখানে কে কাজ করেছে? এরপরে বি এবং সি। এবার বি এবং সি কাজ করা শুরু করলো, করতে করতে কী দেখা গেল? ঠিক এই যে বলেছে কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে। তো এই যে এখানে কাজটা শেষ হতো, তার এখানে ঠিক 4 দিন আগে এই জায়গায় এসে কে পালাচ্ছে? সি পালাচ্ছে। তাহলে এই লাস্টের 4 দিনে কে কাজ করেছে? লাস্টের 4 দিনে একমাত্র একাই বি কাজ করেছে। এবার এই লাস্টের 4 দিন বি কাজ করেছে। এবার বি প্রতিদিন কতখানি করে? 5 ইউনিট করে কাজ করে। তাহলে 4 দিনে বি কত ইউনিট কাজ করেছে? 20 ইউনিট কাজ করেছে। 4 5 20 ইউনিট। তাহলে এই দিকে হলো 20 ইউনিট কাজ, এই দিকে হলো 30 ইউনিট কাজ। তাহলে এই যে মিডিলটা আমাদের পড়ে থাকলো, এই মিডিল জায়গাটা, এই জায়গাটায় মাত্র কয় ইউনিট কাজ হয়েছে? মাত্র 10 ইউনিট কাজ হয়েছে এখানে। এবং এই 10 ইউনিট কাজটা কে করেছে? এই জায়গাটায় বি এবং সি উভয়ই ছিল। এই জায়গাটায় বি এবং সি উভয়ই ছিল, তাহলে বি এবং সি এর ভ্যালুটাকে যোগ করে দেবো। তাহলে দুটোকে যোগ করলে কত? 9 ডিভাইড বাই যে 9। এটা করলে কত আসবে? 1 পূর্ণ 1-এর 9 দিন, মানে 1 দিন এবং 1-এর 9 দিন। এবার আমাদের কী বের করতে বলা হয়েছে? যে কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছে, টোটাল দিনের সংখ্যা। তো এইখান থেকে এই পার্টটাতে দিন লেগেছিল, এই জায়গাটাতে দিন লেগেছিল 2 দিন। এইখান থেকে এই পার্টটাতে দিনের সংখ্যা কত? 4 দিন। তাহলে 4 2-এ কত? 6 এবং এখানে কি 1 পূর্ণ 1-এর 9, মানে 7 পূর্ণ 1-এর 9 দিন টোটাল কাজটা। এবার 7 পূর্ণ হিসাবে তো নেই, এখানে ডাইরেক্ট কি 7 6 7 7 লং 63 এবং কত? 64 64/9 দিন। 64/9 দিন। তো অ্যান্সার কি আমাদের? অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি আশা করছি। কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই। নেক্সট, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় 3.2 মাত্র। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত রাখতে হবে? তাহলে যদি তাদেরকে টার্গেট যদি 282 থাকে, তাহলে বাকি 40 ওভারে তাদের রানের গড়টাকে রাখতে হবে কত? সেটা নির্ণয় করব। তো প্রথম 10 ওভারে রানের গড় কত? 3.2। তাহলে প্রথম 10 ওভারে তার মোট রান সংখ্যা কত হয়েছে? 3.2 ইন্টু 10, মানে 32 রান হয়েছে মাত্র। মাত্র কত? 32 রান হয়েছে প্রথম 10 ওভারে। এবার কি বলেছে? যে 40 ওভারে তাকে রান রাখতে হবে কত? আচ্ছা দেখো, টোটাল কত? 50 ওভারে 282 রান রাখতে হবে। 282 রান রাখতে হবে। তাহলে এই লাস্টের যে 40 ওভার, এই লাস্টের 40 ওভারে তাদের কত রান করতে হবে? মোট 282 রান কিন্তু ওদের টার্গেট, খেলার টার্গেট যে মোট 282 রান টার্গেট। এবার প্রথম 10 ওভারে রান হয়ে গেছে 32। এবার শেষ 40 ওভারে তাদের আর কত রান করতে হবে? 282 থেকে 32কে বাদ দিয়ে দাও, মানে 250 রান করতে হবে। দেখো প্রথম টার্গেটটা কত? 282টা টার্গেট, তার মধ্যে 10 ওভারে হয়ে গেছে 32 রান, তাহলে 40 ওভারে আর কত রান লাগবে? 250 রান লাগবে আর। ঠিক আছে, বুঝেছো? এবার এই 250 রানের গড়টা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে 250 রানটা রাখবে, এর গড়টা কত? গড়টা কিসে হবে? এই 40 ওভারে, এই 40 ওভারে, এই 40 দিয়ে। তো এই দিয়ে কাটলে কত আসবে? 6 4 6 24, 10 4 2 8, 20 4 5 20, 6.25 রানের গড় রাখতে হবে। 6.25 করে রান করতে হবে প্রতি ওভারে।
তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15 এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে। তো এই যে 800 টাকার উপর পরপর দুটো ছাড়, প্রথমে দিচ্ছে 15%, মানে ডাইরেক্ট 85/100 করে নাও, ইন্টু দিচ্ছে 10%, মানে কি 90/100 করে নাও, 0 0 কাটো, দুটো 0 গেল, এখান থেকে একটা 0 কেটে দাও, তাহলে কত 85, 8 লং 72, 5 দুগুণ 10 0, হাতে 1, 8 দুগুণ 16, 1 17, 7 5 7 35 5, হাতে 3, 7 8 56, 57 58 59, 59, তাহলে 0 12 2, হাতে 1 আসলো 16, এখানে পয়েন্ট, নিচে একটা বাই একটা কত শূন্য ছিল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে কত 612 টাকা, বিক্রয় মূল্য হবে 612 টাকা, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, সিম্পলিফিকেশন, একটু জায়গার প্রয়োজন। আচ্ছা দেখো, সিম্পলিফিকেশন, জাস্ট সিম্পলিফিকেশন করো, এরকম সিম্পলিফিকেশন কিন্তু আসবে, আশা করছি তোমাদের একটু লেন্দি ক্যালকুলেশন টাইপের সিম্পলিফিকেশন থাকবে পরীক্ষায়। ছোট করে নেওয়ার চেষ্টা করি। 8 5 8 40, আগে 41/5 মাইনাস, একবারে আমি এগুলোই করছি কিন্তু দেখো, এই যে 4 1 4, 3 7, সেকেন্ড ব্র্যাকেটে আসবে 7/4, এই ভাগটাকে উল্টে দিচ্ছি 4/3, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, এই ভিতরের ব্র্যাকেটের কাজ, কিন্তু এই ভাগটা যেহেতু আলাদা করে আছে সেহেতু আমি ডাইরেক্ট এখানে উল্টে দিলাম, প্লাস এখানে কত আছে, এটাকে আমি সাইড একটু করে নিচ্ছি, এখানে দেখি একবার এখানে বসাবো, যে 6 মাইনাস, আচ্ছা 3 5 15, 18/5, 18/5 প্লাস 3 1 3, 5/3, লসাগুটা কত আসবে এখানে 15, লসাগুটা আসবে কত এখানে 15, তাহলে 90 মাইনাস 18, 3 18 54, এটা 5 দিয়ে 3 54, প্লাস এখানে 25, এবার এটা কত আসবে 115 থেকে 54 যদি আমরা বাদ দিই তাহলে 61/15, এই যে এখানে প্লাস আসবে, একেবারে লিখে দিলাম 61/15, এই যে 61/15 আসবে এখানে, এই 4-এর সঙ্গে এটা কেটে যাবে, এই 4-এর সঙ্গে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত 3-এর 7, আবার এই যে পড়ে থাকলো 3-এর 7, আচ্ছা 7-এর 3 প্লাস 61/15, এখানেও আবার লসাগু কত আসবে 15, এখানেও লসাগু কত 15, এবার 3 দিয়ে 5 5 7 35 প্লাস 61, 35 প্লাস 61 করলে কত চলে আসবে 6, 96, এবার 9 ভাগ চিহ্নই আছে এখানে, 41/5 মাইনাস এখানে 41/5 মাইনাস 96/15, এবার এখানে 9 ভাগ 15 নিয়ে নিলাম, 3 দিয়ে এটা যাবে, 3 1 3, 3 4 12, 123 মাইনাস 96, 123 মাইনাস 96, 123 মাইনাস 96 কত আসবে 96 থেকে 4 23 27, তাহলে 9 ভাগ 27/15, এই ভাগটাকে এবার উল্টে দিচ্ছি এখানে, 9 গুণ 15/27, তাহলে 9 দিয়ে কাটলে 3 লং 27, 3 দিয়ে কাটলে এটা 5, তাহলে এই সিম্পলিফিকেশনের মান আসবে 5, এখান থেকে উত্তর হবে, অ্যান্সার হবে অপশন ডি, নর্মাল সিম্পলিফিকেশন, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। দেখো 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দেওয়া আছে আমাদের 13 ও দেওয়া আছে আমাদের 273, সংখ্যা দুটির যোগফল কত সেটা নির্ণয় করতে হবে। তো গসাগু কত বলা হয়েছে, গসাগু বলা হয়েছে 13, গসাগু 13 মানে কি, সংখ্যাগুলো কি হবে 13 মাল্টিপ্লায়ার হবে,
সংখ্যা দুটোই কী হবে 13 মাল্টিপ্লায়ার হবে কোথাও না কোথাও, কারণ গসাগু কী হয়, গসাগু দুটোর মধ্যে কমন যেটা থাকে সেটাই তো আমাদের গসাগু। তো কমন হিসেবে কি 13 যেহেতু আছে তাহলে 13টা কমন। তাহলে আমি এখান থেকে সংখ্যা দুটোকে ধরছি, একটাকে 13x, অপরটাকে ধরছি আমার 13y। এই দেখো এখানে কি এদের গসাগুটা নির্ণয় করলে কত আসবে, গসাগু দেখো 13 আসবে, এসে গেছে গসাগু 13, জাস্ট আমি মিললেই হলো এখানে। এবার লসাগুটা আলাদা আসবে, লসাগু কত আসবে 13xy, 13xy, কিন্তু গসাগু আমাদের কি প্রশ্নতে দেওয়া আছে কত 273, তাহলে এটা আমরা 273-এর সঙ্গে সমান করে দিচ্ছি। 13 দিয়ে এখানে কাটাকাটি করলে xy ইজিকাস টু আসলো কত 21, 13 দিয়ে কাটলে এখানে 21, 13 দুগুণে 26 আর 1 13 13। তাহলে xy মানে কি সংখ্যা দুটির গুণফল, তো সংখ্যা দুটির গুণফল কি আমাদের হবে 21। তাহলে আমি সংখ্যা দুটির গুণফল 21কে কীভাবে ভাঙা যায়, 1 × 21 ভাগ করা যায়, আর কি করা যায় 3 × 7 করা যায়, 3 × 7ও করা যায়, 1 × 21ও করা যায়, দুটো গুণফল। তাহলে একটা কি হতে পারে, একটা এক্স হতে পারে আর একটা যেটা আছে কি আমাদের 21 হতে পারে। কিন্তু যদি আমরা এক্স নিই, এই মানে 1 যদি নেই তাহলে একটা 13 হয়ে গেল, আর কি বলেছে 13 অপেক্ষা বৃহত্তম বলেছে আমাদের, এই যে 13 অপেক্ষা বৃহত্তম হতে হবে। তাহলে কি কোন দুটো পসিবিলিটি, এই সম্ভাব্য জোড়ের হিসেবে এটা আমাদের পসিবিলিটি হবে। তাহলে কি 3 এখানে নেব, যে এক্সের মানটা কত 3 নেবো, ওয়াইয়ের মানটা কত নেবো আমরা 7 নেবো। আমাদের বের করতে কী বলা হয়েছে, সংখ্যা দুটির যোগফল বের করতে বলা হয়েছে। তো সংখ্যা দুটির যোগফল আমি এখানে গুণ না করে ডাইরেক্ট এই দুটোকে যোগ করে নিচ্ছি। যোগ করলে কি আসবে 13 কমন চলে আসবে, আসবে এক্স প্লাস ওয়াই। এবার 13 কমন, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 3 এবং 7, 3 এবং 7কে যোগ করলে কত 10, তার মানে 13 × 10, 13 × 10 মানে কত 130। তাহলে উত্তরটা কত হবে 130, উত্তর হবে অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9, 8 বছর আগে তাদের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা বর্তমান অনুপাত এত, আচ্ছা বর্তমান বয়সগুলো কি, একজনের 4x 7x এবং 9x, এটা বর্তমান। এবার 8 বছর আগে, 8 বছর আগে মানে কি সবগুলো থেকে 8 মাইনাস হবে, সবগুলো থেকে যদি 8 মাইনাস করে 8 3 আসতে কত 24 মাইনাস হবে, তাহলে একবারে 24 মাইনাস করবো, তাহলে 4x + 7x + 9x মাইনাস 24 করলে এদের যে যোগফলটা কত ছিল 56, তাহলে এই যোগফলটা কত 56-র সঙ্গে সমান। তো এই 24টাকে এইদিকে না রেখে এইদিকে প্লাস করে 24 করে দাও, তাহলে এদিকে কত চলে আসলো 80, এদিকে কত আসলো আমাদের দেখি 11 20x, 20x = 80, তাহলে এক্সের মানটা কত চলে আসলো 4, এক্সের মানটা কত আসলো 4। এবার তাদের বর্তমান বয়স কত 4, এক্সের মান শুধু 4 পুট করে দাও, তাহলে 4 4 16, 4 7 28, 4 লং 36, 16 28 এবং 36, 16 28 এবং 36 অপশন এতে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক মানে স্কলারশিপ পাচ্ছে, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি সেটা আমাদের নির্ণয় করতে হবে, কতজন পায়নি সেটা বের করবো আমরা। চলো বের করি। তো ছাত্রছাত্রীর অনুপাত কত 3:5, তাহলে আমি 100 ধরে নিতে পারি ছাত্রছাত্রী, 100 ধরে নিলে কত 60 জন হয়ে যাবে, 60 জন ছাত্র 40 জন ছাত্রী। আচ্ছা ক্যালকুলেশন ইজির ক্ষেত্রে আমি একদম ক্যালকুলেশন ইজির ক্ষেত্রে আমি টোটাল 500 জন ছাত্রছাত্রী ধরছি, ক্যালকুলেশনটা ইজি হবে, পার্সেন্টেজ আকারে আছে। তো ধরে নিচ্ছি আমি টোটাল 500 জন ছাত্রছাত্রী আছে, কারণ এখানে অনুপাত, তো অনুপাতে আমি উভয় দিকে কী করতে পারি গুণ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, তো 500 করে দিলাম এখানে। তো এখানে যদি 500 জন আমি টোটাল ধরি তাহলে ছাত্র সংখ্যা কত, ছাত্রর সংখ্যা 300, ছাত্রীর সংখ্যা 200, এই টোটাল 500 তার মধ্যেই। এবার তার মধ্যে কী বলেছে ছাত্রদের 20% স্কলারশিপ পাচ্ছে, আর আমাদের বের করতে বলা হয়েছে কতজন পায়নি, বের করতে বলা হয়েছে পায়নির শতকরা হার কত। তো আমি 20% স্কলারশিপ পাচ্ছে মানে কি 80% স্কলারশিপ পাচ্ছে না, তাহলে এর 80% বের করে নিচ্ছি বাই 100, 0 0 কাটলো 3 আসতে 240, এই 240 জন কি স্কলারশিপ পায়নি, এরা পায়নি। এতজন কি ছাত্র বয়েজ, আর গার্লস হিসেবে কতজন পায়নি, গার্লস হিসেবে পায়নি 30% পেয়েছে, ছাত্রীদের মধ্যে 30% পেয়েছে, তাহলে বাকি 70% পায়নি, তাহলে 70/100 করে দাও,
এই 0 0 কাটো, 7 দুগুণে কত 14, মানে 140 জন মেয়েরা স্কলারশিপ পায়নি। এবার আমাদের কী বের করতে হয়, যে শতকরা বের করতে বলা হয়েছে। তাহলে মোট কতজন পায়নি ছাত্রছাত্রী মিলিয়ে মোট, তাহলে মোট এই দুটোকে যোগ করে দেবো, মানে 380 জন পায়নি। এবার 380 জনের পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ কী করে বের করবো, টোটাল আমি ধরে নিয়েছি কত 500 জন ছাত্রছাত্রী, তাহলে ডিভাইড বাই 500 ইন্টু 100, কতজন পায়নি, তো 0-র সঙ্গে 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 7 35, 35 30, 5 6 30, 76%, 76%, 76% স্কলারশিপ পায়নি ছাত্রছাত্রী। তো অ্যান্সার কি অপশন বি। নেক্সট, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। অকৃতকার্য মানে ধরুন ফেল করেছে। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত সেটা নির্ণয় করতে, মানে কতজন পাস করেছে সেটা বের করতে হবে। তো এই হয়ে গেল আমাদের টোটাল, এই যে টোটালটা, এই টোটালটার মধ্যে এটা বাংলায় কত 17%, অকৃতকার্য মানে 17% ফেল করেছে। এখানে একটা মার্চ করে দিলাম। এটা কি, এটা ইংলিশ, পরে লেখাটা ভালো হবে। এটা ইংলিশে কত 18% ফেল করেছে, অকৃতকার্য মানে ফেল করেছে। আবার উভয় কত আছে, উভয় আছে 5। তাহলে এখানে মোট অকৃতকার্য মানে মোট ফেল মোট কতজন ফেল করেছে বের করো। 17% কি বাংলায় ফেল, 18% ইংরেজিতে ফেল, 5% উভয় বিষয়ে ফেল। তাহলে এই যে উভয় বিষয়ে ফেলটা আছে, এখান থেকে আমি কী করে দেবো, এই উভয় বিষয়টাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি শুধু বাংলায় ফেল কতজন পেয়ে যাব, 12 জন হয়ে যাবে, বা 12% শুধু বাংলায় ফেল। শুধু ইংরেজিতে ফেল কত, এখানে 5 বিয়োগ করলে 13 জন শুধু ইংরেজিতে ফেল। এবং উভয় বিষয়ে ফেল কত, ওরাও তো ফেলের মধ্যেই তো পড়ছে, ওরা 5 জন আছে যারা উভয় বিষয়ে ফেল। তাহলে এটা মোট কি আমরা এখানে যোগ করে দেবো। এটা কত আসবে আমাদের, 25 30 30 জন বা 30% টোটাল পেলাম যারা কি উভয় বিষয়ে, মানে 30% যেমন পেলাম যারা ফেল। 30% যদি ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস হয়েছে কতজন, 30% এরা কি ফেল, 30% ফেল। বাকিরা টোটাল 100%-এর মধ্যে বাকিরা পাস করেছে কি, উভয় বিষয়ে পাস করেছে তারা। তাহলে বাকিরা কি উভয় বিষয়ে কৃতকার্য বা উভয় বিষয়ে পাস কত, 100 - 30 ইজিকাস টু 70% এমন আছে যারা উভয় বিষয়ে পাস বা উভয় বিষয়ে কৃতকার্য। তো অ্যান্সার কি আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। সেতুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এক্স। ডিস্টেন্সটা হয়ে যাবে যে ট্রেনের দৈর্ঘ্য কত 130, ডিস্টেন্সটা হয়ে যাবে কি আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তার মানে এক্স প্লাস 130। এই কী বের, আচ্ছা এখানে স্পিড দেওয়া আছে, তাহলে আমরা স্পিডের সঙ্গে ইকুয়াল করে দিই। এখানে টাইম আছে, স্পিডের সঙ্গে ইকুয়াল করলে কি আসবে, স্পিড ইজিক্যালস টু কী হয়ে যাবে আমাদের ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা কত, এত এক্স প্লাস 130, এটা ডিস্টেন্স বাই টাইমটা কত, এই যে দেখো 30 সেকেন্ড, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল স্পিড, ট্রেনটার স্পিড আমরা বের করে নিচ্ছি, ট্রেনটার স্পিড এত। এবং প্রশ্নে দেওয়া আছে ট্রেনটার স্পিড কত 45 কিলোমিটার পার ঘন্টা। এই দিকের ইউনিটগুলো কিসে ছিল দেখো তো, মিটার এবং সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। এই ইউনিটটা কি আছে কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে করে নাও, 5/18 দিয়ে গুণ করে দাও এটাকে। এবার কাটাকাটি করে এক্সের মান বের করে নাও। 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 2 দিয়ে কাটো এটা 15, 5 5 25 ইন্টু 15, 25 ইন্টু 15 করলে 5 5 25 5 হাতে 2, 5 দুগুণ 10 12 এবং 25 5 7 3 375। তার মানে এক্স প্লাস 130 সমান 375। এইখান থেকে এটা মাইনাস করে দেবো এই দিকে, তাহলে এটা চলে আসবে 5 4 2 245। তাহলে এক্সের ভ্যালুটা আসলো কি 245, এবং এক্সের ভ্যালুটাকে আমরা কী নিয়েছিলাম সেই সেতুটির দৈর্ঘ্য। তো সেতুর দৈর্ঘ্য কত
245 মিটার। অ্যান্সার হয়ে যাবে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2 জন বালক এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। সেই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে শেষ করতে পারে। 2 জন লোক ও 1 জন বালক কাজটি কত দিনে সম্পন্ন করবে নির্ণয় করতে হবে। তো প্রথমে 2 ম্যান এবং মানে প্লাস 3 বালক কত দিনে করছে? 10 দিনে করছে। এটা কার সঙ্গে সমান? 3 জন ম্যান প্লাস 2 জন বালক 8 দিনে কাজ সম্পন্ন করছে, এটার সঙ্গে সমান। প্রথমে এই দুটো থেকে মানে এইটা থেকে এইটার মধ্যে থেকে আমরা এম এবং বি এর মধ্যে একটা রিলেশন বের করে নেব, এই দুটো ইকুয়াল করে। এই দুটো ইকুয়াল করলে আমরা কী পারবো এখান থেকে দেখো, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 4, তাহলে 5 দুগুণ 10 এম প্লাস, আচ্ছা এটা বালক ছিল না, এটা বি, প্লাস 15 বি সমান সমান 3 4 12 এম প্লাস 8 বি, 4 2 8 বি। তাহলে আচ্ছা এই 12 এমকে এইদিকে নিয়ে যাও, 5 এমকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে আসবে 2 এম সমান সমান 7 8 7 14 7 বি। 2 এম ইকুয়াল টু আসলো আমাদের কি 7 বির সঙ্গে সমান আসলো। এইবার আমরা কি করব বলো তো, এই প্রথমটার সঙ্গে এই লাস্টেরটা ইকুয়াল করব। প্রথমটার সঙ্গে লাস্টেরটা ইকুয়াল করব কিভাবে? এই যে 2 জন ম্যান প্লাস 3 জন বালক 10 দিনে কাজটা করছিল, এটা সমান সমান কার সঙ্গে করব? এইটা সমান সমান করব 2 জন লোক ও 1 জন বালকের সঙ্গে। 2 ম্যান প্লাস 1 জন বালককে শুধু বি নাম দিচ্ছি। কত দিনে করবে এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, এই যে এক্স দিনে করবে। এইবার দেখো যেখানে যেখানে 2 এম আছে, যেখানে যেখানে 2 এম আছে সেখানে সেখানে আমরা কি 7 বি বসিয়ে দেবো। মানে যে করে হোক এমগুলো একটা ইউনিটে নিয়ে আসতে হবে, হয় এমে আনতে হবে নয় বিতে আনতে হবে। তো এখানে কি বিতে আনাটা ইজি হচ্ছে, কারণ 2 এম এখানেও আছে, এখানেও 2 এম আছে, তো ইজি হয়ে যাবে এখানে। তো বসিয়ে দাও। তো 7 3 10, তার মানে 10 ইন্টু 10 সমান সমান বি, বি কেটে গেল। এটা 7 1 8, 8 ইন্টু এক্স। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 5 25/2। তাহলে এক্সের ভ্যালুটা আসলে কত? 25/2। আচ্ছা অপশানে 25/2 নেই, আছে 12 পূর্ণ 1 2, তো 12 পূর্ণ 1 2 করে দাও। 12 দুগুণে 24 একে 25, 25/2, তাহলে 12 পূর্ণ 1 2 দিন। অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, একজন মোদি পরপর 5 মাস 6,435 টাকা, 6,927 টাকা, 6,855 টাকা, 7,230 টাকা এবং 6,562 টাকা জিনিস বিক্রি করে। এবার ষষ্ঠ মাসে তিনি কত টাকায় জিনিস বিক্রি করলে তার গড় বিক্রি হবে 6,560 টাকা। মানে সবগুলোর গড় হবে কত? আমাদের গড় হতে হবে 6,560 টাকা। মানে এখানে এই যে এটাকে এ বি সি ডি ই, আর একটা 6 নম্বর মাস আছে এফ, মানে সবগুলোর যোগফল ডিভাইড বাই কত 6 সমান সমান হবে কত? 6,500 টাকার সঙ্গে সমান হবে। বুঝতে পেরেছো? আর নাহলে 5 মাস পর্যন্ত সে মোট কত টাকা দিয়েছে সেটা আগে নির্ণয় করো, সবগুলোকে যোগ করো। এখানে সবগুলোকে যোগ করলে 2 5 7 14 15 16 17 18 19 19 19-এর 9, 19-এর 9 হাতে থাকলো 1 6 1 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 শূন্য হাতে 2 5 7 15 15 9 24 24 4 28 28 2 30 30-এর 0 হাতে 3, এবার 6 1 2 3 4 5 5 6 30 আগে 31 32 33 34, এটা হয়ে গেল কি তাদের সমষ্টি 34009। এই 34009 যেটা বেরিয়ে আসলো এটা কি প্রথম 5 মাসের সমষ্টি।
এই প্রথম 5 মাসের সমষ্টি। এবার 6 মাস পর্যন্ত তাদের গড় কত হবে? 5 মাসের সমষ্টি এত। এবার 6 মাসে গড় কত হচ্ছে? গড় হচ্ছে 6,500 টাকা গড়। তাহলে 6 মাস পর্যন্ত সমষ্টিটা কত হবে? 6 দিয়ে গুণ করে দেবো এখানে। 6 দিয়ে গুণ করে দিলে এটা কত চলে আসবে? 0 0 5 6 30 0 হাতে 3 6 6 36 3900 আসবে। ঠিক আছে, এইবার তাহলে 6 নম্বর যে এই যে ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রি করেছে কীভাবে বের করবে? টোটাল প্রথম 5 মাস পর্যন্ত তার সবগুলোর সমষ্টি ছিল 34,009 টাকা এবং লাস্টের 6 মাস পর্যন্ত হয়েছে 39,000, পুরোপুরি 39,000। তাহলে এই যে 6 নম্বর যে কিস্তি বা 6 নম্বর মাসে বিক্রিটা কি, এটা মাইনাস এটা করে দিলেই হয়ে যাবে। মানে 3900 থেকে 3409 টাকাকে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে এখানে। তাহলে কত আসবে? এটা 1995 5 আচ্ছা 5 4 নয় 4 4 4,991 টাকা। 4,991 টাকা উত্তর হয়ে যাবে। উত্তর হবে অপশান বি। বুঝতে পেরেছ? নেক্সট ক্যালকুলেশন আছে, সময়। এক্সাম হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। সেই জন্য বারবার করে যে খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করো। নেক্সট দেখো, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করলো সেটা নির্ণয় করতে হবে। সিম্পল, টাইম বের করতে হবে। টাইম ইজ ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা কত? 100 মিটার। এই যে এত মিটার লম্বা একটি ট্রেন। স্পিড কত? 30 কিলোমিটার পার ঘন্টা। আবার দেখো ইউনিট কিসে আছে? কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মানে 5/18। তো 18টা আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। 5/18 হতো এখানে, 18 উপরে পাঠিয়ে দিলাম। এবার কী করবে? কাটাকাটি করো। 5 2 10, 0 0 গেল, 3 দিয়ে 3 6 18, তাহলে 6 2 12, 12 সেকেন্ড। তোর অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে হয় যথাক্রমে 76 এবং 536। ভাজকটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ভাজক, ভাগফল, ভাগশেষ ছোটোবেলার অঙ্ক। এটা কি? ভাজক এক্স ধরে নিলাম। কাকে ভাগ করছে? 43,628কে। ভাজ্য। ভাগফল কত? 76 বেরিয়ে এসছে ভাগফল। এটা ভাগ করার পর ডট 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 করে লাস্টে কি ভাগশেষ পড়ে থাকে? ভাগশেষ কত আসতো? 536। এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। তো এক্সের ভ্যালু কীভাবে বের করবো আমরা? এইটার সঙ্গে এটা গুণ প্লাস এটা করলে আমাদের এই মিডলেরটা আসে, তাহলে সেটাই করবো আমরা। 76x প্লাস কত? 536। এটা সমান সমান কত? 43,628 সঙ্গে সমান। এখান থেকে শুধু এক্সের মানটা বের করো কাটাকাটি করে। তাহলে 76x সমান সমান, এটাকে যদি মাইনাস করে দিই, এখানে 2 3 12 মানে 9, 5 6 6 মিলে গেছে 0, 3 4 43,092। 43,092 এখানে বেরিয়ে আসলো। এবার এখানে কাটাকাটি করতে হবে। 19 4 4 লং 36 6 হাতে 3, হ্যাঁ 4 19। এটা 4 19 76। 19 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 39 40 41 42 43 50 50। 3 19 হবে না তো, 38। আচ্ছা আবার এটাকে 2 দিয়ে দিই, 19 দুগুণে 38, তাহলে আসলে কত? 12। 38 দেওয়ার পর কত? 12, 1 2 9। তাহলে 1 2 9, 19-এ 5 19 হয় 95, 6 19 114, 7 19 কত হয়? 63, 3 হাতে 6 13, 133 হয়ে যাবে। 7 19 7 লং 63, 3 হাতে 6 12 13 হবে না, 6 19। 6 লং 54, 4 হাতে 5 6 11 114। আচ্ছা এখানে 6 19 114,
তাহলে 114কে যদি বাদ দিই এখানে 5 15 152 152 7 লং 8 8 19 19 ইন্টু 8 8 লং 72 2 হাতে 7 8 একে 8 4 সাথে 15 তাহলে 8 19 আসলো 152 এই 19 দিয়ে কাটলে এবার 4 দিয়ে কাটো এটাকে 4 5 20 26 থাকলো 4 6 24 4 7 28 4 7 তাহলে এক্সের ভ্যালুটা কত বেরিয়ে আসলো 5 6 7 5 6 7 তাহলে ভাজকটি কত হবে 5 6 7 5 6 7 567 অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো কিছু টাকা বার্ষিক 5% সরল সুদ হারে কত বছরের 3 গুণ হবে। তো সিম্পল কোশ্চেন, প্রিন্সিপাল কত এক্স, প্রিন্সিপাল এক্স, অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্টটা বলেছে 3 গুণ হবে মানে অ্যামাউন্টটা হবে 3x। তাহলে আইটা কী হবে, আইটা হবে সুদটা হবে কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয় সুদ, তাহলে সুদটা হবে 2x। পেয়ে গেছি রেট অফ ইন্টারেস্ট আমাদের কত 5% প্রশ্নতে দেওয়া আছে, টাইমটা বের করতে হবে। তো সুদ ইজিকাসটা কত 2x পি আর টি বাই 100 এই ক্যালকুলেট করো 5 × 100 টি ইজিকাস টু কত 40, টাইমটা কত 40 বছর। উত্তর অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। গেল আমাদের অঙ্কের পার্ট, এবার রিজনিংয়ের পার্ট দেখো। রিজনিং পাজল, একটা পাজল থেকে 3টে প্রশ্ন নেওয়া আছে, এরকম থাকতে পারে। দেখো কী বলেছে, এ বি সি ডি ই এফ জি এইচ বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এই আমি বৃত্ত নিয়ে নিচ্ছি, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। পজিশনগুলো এখন এক এক করে পড়তে হবে আর বুঝতে হবে আমাদের। এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে, এফ সি এর ডান দিকে, আচ্ছা সিকে যদি আমি এখানে নিই, এর ডান দিকে 3 নম্বর স্থানে, এফ সি এর ডান দিক, তাহলে এর ডান দিক কোনটা, এটা 3 নম্বর স্থান, 1 নম্বর স্থান 2 নম্বর স্থান 3 নম্বর স্থান। এফ সি এর ডান দিকে 3 নম্বর স্থানে আছে, এখানে আছে এফ, এবং এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এফ যে আছে, এবার এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এইখানে একজন, এইখানে একজন, তাহলে এইখানে এইচ, এবার এইচ এর এটা কি বাঁ দিক, বাঁ দিকে দেখো কি দ্বিতীয় স্থানে। এবার ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, ডি সি এবং এইচ এর, তাহলে এইখানে একজন কেউ আছে, এইখানে একজন কেউ আছে, তো এদের পাশে কে বসে নেই বলো তো, এখানে ডি বলেছে, ডি সি এবং এইচ এর পাশে বসে নেই, তাহলে ডি এর পজিশন কোথায় থাকবে, ডি এর পজিশন থাকবে এখানে, কারণ ডিকে এখানে বসালেও এইচ এর পাশে, এখানে বসালেও সি এর পাশে, এখানে বসালেও সি এর পাশে, এখানে বসালেও এইচ এর পাশে, তাহলে ডি এর পজিশন একমাত্র কোথায় পসিবিলিটি, এখানেই পসিবিলিটি, পাশে নেই। ই এর ঠিক ডান পাশে বসেছে, ই এ এর ডান দিকে, ই এ এর যদি ডান দিকে হয় তাহলে এ কোথায় বসবে, এ এখানে বসবে একমাত্র, একমাত্র যদি এ এখানে বসে তাহলে দেখো এখানে ডান দিক, এর ডান দিকে কে হয়ে যাবে, এখানে ই হয়ে যাবে। এই যে বাকি কোনো জায়গাতে বসালে দেখো ডান দিকে হবে না, এখানে বসলেও হবে না, এখানে বসলেও হবে না, এখানে বসলেও হবে না। ই এর ঠিক ডান দিকে বসেছে, এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এ জি এর ডান দিকে দ্বিতীয় নম্বর স্থানে আবার আছে, এই যে এ জি, তাহলে জি কোথায় থাকবে, জি থাকবে এখানে, দেখো এবার এর ডান দিকে 2 নম্বর স্থানে কি আছে, এ আছে, ঠিক আছে। এবার আরেকজনের পজিশন দেওয়া নেই, তাহলে কোথায় থাকবে সে, এই যে ফাঁকা পজিশন পড়ে আছে সেটাকে বি, সেটা তাহলে বি এখানেই থাকবে, আদার্স কোনো জায়গা নেই। এইটা জাস্ট আঁকতে পারলেই বাকি যে কোনো বাকি প্রশ্নগুলো ইজি আর কি, বাকি যেগুলো থাকবে সেগুলো ইজি। দেখো যেমন সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, এই যে সি, এর বাঁ দিক কোনটা, এর বাঁ দিক, এই যে এটা বাঁ দিক, এর বাঁ দিকে 2 নম্বর স্থানে, 1 নম্বর 2 নম্বর স্থানে কে আছে, এ আছে, তাহলে উত্তরটা কি ডি, ডি এখান থেকে উত্তর। 2 নম্বরটা বলেছে জি এবং ডি এর মাঝখানে, এই যে জি, এই যে ডি, এদের মাঝখানে কি আছে এফ, তাহলে উত্তর কি সি। সি এর ঠিক ডান দিকে কে, সি এর ডান দিক, এই যে সি, এর ডান দিক কোনটা, এটা, এর ডান দিকে এখানে কে আছে বি, তাহলে উত্তর এ। ঠিক আছে, নেক্সট 5টি বালক এ বি সি, আচ্ছা 5টি বালকের মধ্যে ইনইকুয়ালিটি, বি এর থেকে লম্বা,
বি এর থেকে লম্বা, কিন্তু এ কিন্তু ডি এর মতো নয়, তার মানে ডি এদের থেকেও লম্বা। সি ই এর থেকে লম্বা, সি ই এর থেকে লম্বা, কিন্তু এর থেকে সি আবার কার থেকে খাটো, এর থেকে খাটো। দীর্ঘতমকে, তো এই ইনইকুয়ালিটিকে একটা স্ট্রেট লাইনে নিয়ে আসো। ডি তীর মারছে বিকে, বি তীর মারছে একে, এ তীর মারছে সিকে, সি তীর মারছে ইকে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, মার্চ করে নাও শুধু। এই দেখো সবগুলোই স্যাটিসফাই হয়ে গেছে। তো দীর্ঘতমকে যে সবার উপরে আছে সে দীর্ঘতম, তাহলে ডি এখানে দীর্ঘতম, অ্যান্সার অপশন সি। নেক্সট, নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অন্যদের মতো নয় তা নির্ণয় করো। আছে কি 125, 64, 216, 81, 5 কিউব, 4 কিউব, 6 কিউব, 9 স্কোয়ার। বলো কোনটা আলাদা? অবশ্যই 9 স্কোয়ার, বাকিগুলো কি সব কিউব ফর্ম, তাহলে এখানে 81 উত্তর, উত্তর অপশন সি। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ, এইখানে আছে দেখো কোশ্চেন মার্ক। এবার ক্রস ছিল, অনেকগুলো ক্রস হয়ে গেছে, তারপরে এই যে ক্রসের কি 4 ধারে 4টে গোল্লা বসে গেছে, মানে 0 বসেছে। এইটার কি 4 ধারে 4টে 0 বসেছে লাস্টে, তার মানে এটার কি লাস্টে 4 ধারে 4টে 0 বসবে শুধু, বা গোল চিহ্ন হবে। তাহলে এরকম আছে কোনটাতে? 2 নম্বরটাতে। তাহলে 2 নম্বর অপশনটা কোনটাতে আছে? অপশন এটাতে আছে, তো অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন অক্ষরগুলিকে শূন্যস্থানে পরপর বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? তো কাকে বসালে? দেখতে পাচ্ছি বি ডবল সি ডবল, সবগুলোকে ডবল বানাও। এ এ বি বি সি সি, আচ্ছা সি এর পর এটাতে সি, এ এ বি বি সি সি, তারপরে কি এ এ, তাহলে কি এ সি বি এ, শূন্যস্থানে প্রথম শূন্যস্থানে এ, তারপরে সি বি এ, অ্যান্সার অপশন এ, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো কোনো সংকেত অনুযায়ী এ কে সি, বি কে ডি, সি কে ই, এভাবে জেড পর্যন্ত লেখা হলে এই সাংকেতিক ভাষায় আমাদের আছে কি? সি এইচ আই কে এম এ জি এ এল ইউ আর, চিকমাগালুর। চিকমাগালুর, চিকমাগালুর কিসের জন্য বিখ্যাত বলবে? তো এই যে চিকমাগালুর আছে, এটি আমাদের কি হবে গেছে, এর সংকেত আমাদের কি আসবে এখান থেকে? ঠিক আছে, দেখো এ সিতে যাচ্ছে, এ যাচ্ছে কোথায়? সিতে। এ বি সি 2 ঘর প্লাস হয়েছে, বিসি কি 2 ঘর প্লাস হয়ে গেছে, তাহলে বি এর থেকে সি এর থেকে কি 2 ঘর প্লাস যাব, ডি ই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ই। এইচ এর থেকে 2 ঘর প্লাস যাব, এইচ আই জে, আই জে কে, কে এল এম, এম এন ও, এ বি সি হবে এটা, তাহলে 2 ঘর প্লাস গেলে জি এইচ আই, এ বি সি, এল এম এন, ইউ ভি ডাব্লু, সবগুলোতে 2 ঘর করে প্লাস চলে যাচ্ছে, এখানে 2 ঘর করে প্লাস যাচ্ছে। আর এস টি, এই যে এটা আমাদের উত্তর হবে। দেখো এটা আমাদের কোন অপশনে আছে? যেখানে আছে সেটা আমাদের জন্য এখান থেকে কারেক্ট অ্যান্সার আসবে। ই জে কে এম ও সি আই সি এল এম এন, এটা এন 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 ডাব্লিউ টি, অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, MATCH, MATCH এটা পরিবর্তন হচ্ছে কিসে? OCVE তে, আমাদের বের করতে হবে SCORE, এটা কি হবে? দেখো এম এর থেকে এখানেও NO, এখানেও দেখো 2 ঘর প্লাস, এ বি সি 2 ঘর, টি ইউভি, সি ডি ই, এইচ আই জে, তাহলে এস টি ইউ সি ডি ই ও পি কিউ আর এস টি ই এফ জি, এটা আমাদের উত্তর হবে। ইউই কিউ টিজি, অপশন এ,
অপশান এ এটাও আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট, ব্লাড রিলেশন। একটি ছবি দেখে সুরেশ বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্র একমাত্র কন্যা। সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি নির্ণয় করতে হবে। তো একটি ছবি দেখে কে বলছে? সুরেশ বলছে। কি বলছে? উনি আমার, আমার মানে এই যে সুরেশ, এই যে সুরেশ আমার কি ঠাকুরদাস, তাহলে সুরেশের বাবার বাবা, এই যে ঠাকুরদা, একমাত্র পুত্রের কন্যা, তো একমাত্র পুত্র এই যে এর বাবা, তার কন্যা, তার কন্যা মানে কি এই যে সুরেশের বোন, তার কন্যা। এবার সুরেশের সাথে ছবির ব্যক্তিটির সম্পর্ক কি? সুরেশের কে হয় এই ছবির ব্যক্তিটি? এটাই হলো সেই ছবির ব্যক্তি। তাহলে ছবিটা কার হয়? তার বোনের হয়। তো এখান থেকে বোন উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে। তো এই হয়ে গেল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফিডব্যাক, অমূল্য ফিডব্যাক তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দেবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবে। কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।